আমাকে ডাকছেন গিন্নিমা? হ্যাঁ, আমিও বলছি মামনির হাতের ছোঁয়ায় সংসারে সুখ শান্তি ফিরে আসবেই আসবে। ও না, তাই তো। আমার স্বপন আসছে বলে মনে হচ্ছে। আয় বাবা আয়। ওরে ও স্বপন, আয় বাবা। কি হলো, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, লজ্জা কিসের বাবা, আয়। ও না, কি দেখ না। কি হলো? স্বপন, ওরে ও স্বপন, দূরে দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয় আয় বাবা, কি হলো? সময় হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। পরে বুঝবি, পরে বুঝবি। যা, আগে তাড়াতাড়ি মিষ্টি কিনে নিয়ে আয়। যা, এই নে ধর। আমি পারবো না। কেন পারবি না? কেন, কি হয়েছে? কি ব্যাপার না জেনে আমি এখান থেকে এক পাও নড়বো না। তবে স্বপন, স্বপন বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। খোকা বাবু বিয়ে করেছে, তবে আনন্দ নেই কেন? সানাই বাজছে না কেন? তোর কথা বাবু এ বিয়েতে মাত দেননি। তবে কি খোকা বাবু ওই পাশের বাড়ি তাপসী মামনিকে বিয়ে করেছে? মেয়েটা খুব সুন্দরী, দেখতে খুব ভালো। খুব ভালো করেছে গিন্নিমা, খুব ভালো করেছে। তাপসী দিদিমণির সঙ্গে খোকা বাবুকে মানাবে সুন্দর। যাই, আমি তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসি, তারপর আমি দু চোখ ভরে দেখবো ওই রাধা কৃষ্ণের যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন। সত্যি মেয়েটা খুব সুন্দরী, যে ছোট থেকে আমি দেখে আসছি। জানি না আমার এই সংসারে ওর সুখ সহ্য হবে কিনা, এখন আমি জানি না। হ্যাঁ শোন, কই রে? মামনির হাতের ছোঁয়ায় সংসারে সুখ শান্তি ফিরে আসবে আসবে। তাপসী, কাকাকে প্রণাম করো। না না খোকা বাবু, আমি সামান্য চাকর, আমাকে আর প্রণাম করতে হবে না। ছোট থেকে আমি তোমাদের কোলে পিঠে করে মানুষ করেছি। কাকা, তুমি আমাকে ছোটবেলায় থেকে কোলে পিঠে মানুষ করেছো, আজকের দিনে তোমাকে প্রণাম না করলে আমার যে বড় অপরাধ। তুমি মানুষ নও খোকা বাবু, তুমি মানুষ নও, তুমি দেবতা। আমাদের প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি মামনি,
তোমরা সুখী হও। এই দেখো কখন থেকে দাঁড়িয়ে আছো, চলো মামনি ঘরে বসবে, চলো। দাঁড়া না, দাঁড়া, আমাদের বংশের নিয়ম অনুযায়ী বৌমাকে প্রথমে মিষ্টি মুখ করিয়ে তবেই ঘরে গিয়ে বসতে হয়। এই দিন মিষ্টি। কেন, কি হয়েছে? একটা ছোট ঘরে তুলতে বিবেকে বাধা করলো না। তুমি কি বলছো ভাই, তুমি কি বলছো? কি আছে মেয়েটার মধ্যে? শিক্ষা সাহিত্য কিছু নেই, না না কিছু নেই। বাবা, আমাদের বংশের মান মর্যাদার কথা তুমি একবার ভেবে দেখলে না? দেশে কি এতই মেয়ের অভাব ছিল? একটা ছোট জাতির মেয়েকে তুমি জীবন চক্রী করলে। তুমি না শিক্ষিত, তুমি না পাস। আমার উপযুক্ত ছেলে বলে তোমার লোকের কাছে আমি গর্ব করতাম। শিক্ষা এটা আর বড় সত্য। ওগো তুমি চুপ করো। ওগো তুমি চুপ করো গো, তুমি কি বলছো? এছাড়া ছোট্ট কোনো উপায় নেই। ওগো তুমি কি বলছো? আমার জন্য, আমার জন্য আপনাদের সুখের সংসারে অশান্তির আগুন লেগেছে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যাবার সময় শুধু একটা কথা বলে যাই, আপনাদের জীবনে এই যে না মা, না, ওই গহনাগুলো তুমি খোলো না মা, খোলো না। বাবা, আমি বেশি কিছু বলতে চাই না গো। মা যে গহনাগুলো দিয়েছিল সেই গহনাগুলো আপনার চরণে রেখে আমি চলে যাচ্ছি। পারলে আপনি গঙ্গা জল দিয়ে গহনাগুলো ধুয়ে আমার তুলে রাখবে, তুলে রাখবে। আমি চলে যাচ্ছি। দাঁড়াও তাপসী, আমিও তোমার না, লাগো না, রাগো না, তুমি এমন কাজ করো না। আমার জন্য বাবার কাছে তুমি ছোট হয়ে যেও না। বাবাকে ছেড়ে আমার সঙ্গে তোমাকে যেতে হবে না। বাবার পছন্দ মতো পাত্রীকে তুমি বিয়ে করে সুখী হও বৌমা, তুমি সুখী হও। আমি পারবো না তাপসী, আমি পারবো না। আমি তুই একা যাস না মামনি, আমাকে সঙ্গে করে নিয়ে চল। চলো চল মামনি, তোকে নিয়ে আমি গাছতলায় কুড়ে বেঁধে থাকবো, লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাবো, তবে সুখের রাজবংশী আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, ছেড়ে থাকতে পারবো না। তুই চাকরের মতো তুমি কি বলছো? না, কি বলবে? আমি চাকর?
আমি চাকর বলে না আজ আপনাদের বাড়িতে বাধা পড়ে আছি, তাই তো আপনাদের আদেশ আমি অন্তরে পালন করি। খোকা বাবু, তোমার বাবা মামনিকে পুত্র বধূ রূপে স্বীকার না করলেও তুমি তাকে সিঁথিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছ। খোকা বাবু, তুমি যেন অভাগী মামনিকে ত্যাগ করো না। খোকা বাবু, যেন ত্যাগ করো না, তুমি যেন ত্যাগ করো না। শোন শ্রবণ, আমি জানতে চাই ওই মেয়েটা তুই ত্যাগ করবি কিনা। অগ্নি সাক্ষী রেখে আমি তাপসীকে বিয়ে করেছি বাবা, তাকে মন থেকে সরিয়ে ফেলতে পারবো না। তুমি যাও, এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। বাবা, কি বলছো চুপ! তুমি? কে তোর মুখে বাবা ডাক শুনতে চাই? আমি তোর বাবা নই বাবা, তুই আমার সন্তান নস। আমার ছেলে হলে এত বড় অন্যায় তুই করতে পারতিস না। তুমি চুপ করো গো, তুমি চুপ করো। কাকে কি বলছো? দেখো বিমলা, পিতৃপুরুষ জমিগুলো জানো, আমার দিকে ঘৃণার বৃষ্টি কাটিয়ে আছে। তারা বলছে সচিব চালাচ্ছি, তোমার ছেলে অন্যায় করেছে, তাকে তুমি উপযুক্ত শাস্তি দাও। তোমার উপযুক্ত ফিরে যা বংশের কুলাঙ্গার। আমি কুলাঙ্গার? তুই কুলাঙ্গার। তোর আমি মুখ দেখতে চাইলাম। বেশ বাবা, তোমার তোমার এই কুলাঙ্গার ছেলে আর এই মুখ দেখাতে চাই না বাবা। আমি আমি চলে যাচ্ছি বাবা। আমি দূর থেকেই শুধু তোমাকে যা শিগগিরি যা, তোর চলে গিয়ে বাড়ির মানুষ অবিমিত্র হয়ে যাবে। এরপর হয়তো পিতৃপূজার ছবিগুলো পুড়ে বসা মতো হয়ে যাবে। আমি এখনই যাচ্ছি বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আমি যেন বাবা আশীর্বাদ দেখো বিমলা, দেখো আশীর্বাদ করতে বলছে। আমি কাকে আশীর্বাদ করবো? সে আমার কেউ নয়। আজ থেকে জানবো সবার মানে আমার কেউ ছিল না। আরে মাগো, মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমার বাবা আমাকে ভুলে গেলেও তুমি যেন আমাকে ভুলে যেও না মা। আমার শেষের দিনে যদি তুমি মৃত্যু সংবাদ পাও, তাহলে তোমার এই স্মরণের জন্য এক ফোঁটা চোখের জল পাবো। মাগো,
আমি কখনো আর ফিরে আসবো না মা। কথা বলিস না বিদায় বাবা। বিদায় মা। মা! আমি কেমন করে বলে থাকবো? আমি তপনকে নিয়ে আমি খোকনের স্মৃতি ভুলেছিলাম। ওরে স্বপন, তুই ফিরে আয় বাবা। রাম সীতা গেল বলো বাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহা, চোখের জলে বক্ষ ভাসে রাম সীতা গেল বনবাস। আমার বুকে তুই ফিরে আয় বাবা। এ রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহা, চোখের জলে বক্ষ ভাসে, চোখের জলে বক্ষ ভাসে। রাম সীতা গেল বনবাসে। জনক দুহিতা সীতা বনবাসে যায়, অনেক দাঁড়ায়া পিছু ফিরে যায়। জনক দুহিতা সীতা বনবাসে যায়, অনেক দাঁড়ায়া পিছু ফিরে যায়। কাঁদে হাই পশু পাখি লক্ষণ মোছে আছি, কাঁদে হাই পশু পাখি লক্ষণ মোছে আছি। কঠিনা কইতেই ভাসে রাম সীতা গেল বনবাসে। হে রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহা, চোখের জলে বক্ষ ভাসে রাম সীতা গেল বনবাসে। হে রাম সীতা গেল বনবাসে। কে তুমি? অমন করে বল। আমি একজন ভিখারি, পথে পথে গান গেয়ে ভিক্ষে করে বেড়াই। হ্যাঁ, দেখি ওই এক ভদ্রলোক যাচ্ছে, যদি দুটো পয়সা পাই দেখি। ভাই খোকনকে হারিয়ে মিথ্যা মনে করেছিলাম। এবার আমি কি নিয়ে বাঁচবো বলে দাও ঠাকুর? এবার আমি কি নিয়ে বাঁচবো তুমি বলে দাও। এই মদই আমার জীবন সঙ্গী। এই মদ সব কিছু করা যায়, সব দুঃখের উপশম হয়। ডাক্তারি ঔষধে যে কাজ করে না, এই মদ সেই কাজ করে।
মদ খেয়ে ডাকাতি, রাহাজানি, গুন্ডামি, এমনকি খুন পর্যন্ত করা যায়। এইভাবে মদ খেয়ে বেহুশ হলে কি করে কাজ করবি তুমি? ওরে পুলিশের হাতে যে ধরা পড়তে হবে। আজ তুমি যাও ওস্তাদ, আমি যেতে পারবো না। দেবী, তুই যে আরো দিন দিন বদলে যাচ্ছিস, বল বল ওরে দেবী, কি হয়েছে তোর? আর ওস্তাদ, কাল রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি। কে যেন এক অভাগী নারী তার ছেলের জন্য দু চোখের জলে মুখ ভাসাচ্ছে, দু হাত বাড়িয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে খোকন, তুই আমার কোলে আয় বাবা, তুই আমার কোলে আয়। এসব কি বলছিস দেবী? বলো ওস্তাদ, বলো, কে আমার বাবা, কে আমার বাবা, কি আমার পরিচয়? আমি তো বলেছি রে, তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। না ওস্তাদ না, ছোট্ট থেকে আমি শুধু তোমার মুখে একটি কথাই শুনে আসছি। তুমি বলো ওস্তাদ, বলো, কি এমন পাপ আমি করেছিলাম এই পৃথিবীর বুকে? কেন আমার নামের সঙ্গে আর 10 জনের মতো আমার পদবি নেই? কেন আমার নাম শুধু তিমির লাল? বলো ওস্তাদ, বলো। আজ আমাকে এই পৃথিবীতে বাঁচতে হবে শুধু ব্যর্থতার বোঝা নিয়ে, কলঙ্কের কালি দেখে। না 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 না, আমি আর চিন্তা করতে পারছি না। এসব যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি শান্তি পেতে চাই ওস্তাদ, আমি শান্তি পেতে চাই। এইভাবে মদ খেয়ে নিজের জীবনটাকে তুই অকালে হারাচ্ছে তিনি। কি হবে ওস্তাদ? যার জীবনটা শেষ হয়ে গেছে তার দেহটাকে বাঁচিয়ে রেখে লাভ কি বলো ওস্তাদ, বলো? দেবী, তোমার চোখে জল ওস্তাদ, তুমি কাঁদছো। হরে হরে দেবী, ভাবে যে কি অস্বচ্ছ ছত্র বুকে নেই জীবন আমি চলে পড়ে সরকার হয়ে যাচ্ছি। আমি যে তোকে বলে বোঝাতে পারবো না রে দেবী। ওস্তাদ, না না না, এসব কিছু নয় দেবী, এসব কিছু নয়। আমি হচ্ছি এই কলকাতা শহরের সৃষ্টিকারী গুন্ডা নসিল্লা। আমি নিয়তির মতো নির্মম, আমি বজ্রের মতো কঠিন। দাদা, আমার চোখে জল শোভা পাই না রে পৃথিবীর, জল শোভা পাই না। কত মানুষ খুন করেছে, কোনোদিনও তো আমি ওস্তাদের চোখে জল দেখিনি। তবে কি ওস্তাদ আমার কাছে কোনো কিছু গোপন করছে? না না, আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। কি সেই গোপন রহস্য? পারবে, তুমি পারবে সেই গোপন রহস্য ভেদ করে অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে? কে আপনি? মানুষ গো, মানুষ, চেহারায় মানুষ, চিন্তায় মানুষ, আকাঙ্ক্ষায় মানুষ। আমি তবু আমি মানুষ নই গো, আমি মানুষের ভক্তাংশ মাত্র। এসব আপনি কি বলছেন? আমাদের কথা তুমি বুঝতে পারবে না বাবা। আমি সত্যি আমি পাগল ছিলাম না। এক বন্ধুর বিশ্বাসঘাতকতায় আমি হয়ে গেছি একজন পাগল। বন্ধুর বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, বন্ধুর বিশ্বাসঘাতকতায়। জানো, আমার স্ত্রী কমলা ছিল খুব সুন্দরী,
সে যখন লাল শাড়ি পরে গলায় কাপড় দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালাতো, যেন তাকে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো দেখাতো। তারপর একদিন আমার এক বন্ধুর নিমন্ত্রণে গিয়েছিলাম, এসে বাড়ি ফিরে এসে দেখছি আমার কমলা বীজ খেয়ে মরে পড়ে। আর আমার 2 বছরের ছোট্ট শিশুটা সেই মরা মায়ের দুধ পান করছে। কিছুক্ষণ পরে আমার ছেলেটাও মরে গেল। একই চিতায় সাজিয়ে দিলাম আমার কমলা আর আমার খোকন সোনা মানিককে। এটাও মরে চিতা জ্বলে উঠল, আর তাতে পড়ে শেষ হয়ে গেল আমার কমলা আর আমার সেই ছোট্ট দুধের শিশু ছেলেটা। কিন্তু কিন্তু আপনার স্ত্রী বিষ খেয়ে মরল কেন? কমলার মৃত্যুর পর একদিন ডায়েরির পাতায় পেলাম মৃত্যুর দিনে কমলার লেখা একটা চিঠি। হ্যাঁ, চিঠি। আমার কামান্দ বন্ধু মহিতোষ চ্যাটার্জি আমার কমলার ইজ্জত নষ্ট করেছিল। তাই আমাকে তার মুখটা দেখাবো না বলে সে বিষ খেয়ে পৃথিবীর মুখ থেকে চলে। বিশ্বাসঘাতক শয়তান মহিতোষ চ্যাটার্জি! কমলা চিঠিতে লিখে গেছে, আমি যেন সেই শয়তানকে ক্ষমা না করে কমলার সেই ইচ্ছা পূরণ করার জন্যই তো আজ আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াই সেই শয়তানটাকে। কমলা আমার দেখে কটাক্ষ দিচ্ছে, এনে কি বলছো? হ্যাঁ, আমি প্রতিশোধ নেব কমলা, আমি প্রতিশোধ নেব। যে শয়তান তোমাকে বাঁচতে দেয়নি সেই শয়তানের উপর আমি তীব্র প্রতিশোধ নেব কমলা। আমি তার বুকে রক্তে আমি মাটি ভিজিয়ে দেবো কমলা। আমি বাঁচতে দেবো না, আমি সেই শয়তানকে বাঁচতে দেবো না। কি অদ্ভুত এই পৃথিবীর! স্বার্থের জন্য ভাই মরছে ভাইয়ের হাতে, বাবা মরছে ছেলের হাতে, আর বন্ধু মরছে বন্ধুর হাতে। তবে আমারও তো জীবন এমন হতে পারে? আমি কোন ভদ্র ঘরের সন্তান না, না, এসব আমি কি ভাবছি? আমার পরিচয় এই পৃথিবীতে আমি শুধু অবৈধ সন্তান, অবৈধ সন্তান। বছর হয়ে গেল এখনো ফিরে আসলো না। চিঠির পর চিঠি দিয়েও একখানা যে উত্তর পেলাম না। তবে কি নরেশ এসে বাড়িতে গিয়ে সে আমাকে ভুলে গেছে? ওই পেমেন্টটার নাম তুই মুখে আনিস না রে মা। ড্যাডি, তুমি সে লম্পট তোকে শুধু দুদিনকার জন্য ভালোবাসার অভিনয় করেছে, কিন্তু ড্যাডি সে আমাকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। ছেলেরা যখন ভালোবাসার অর্থ জলে ভেসে বেড়ায় না, এরকম 2-4টে কথা বলে থাকে, কিন্তু বাস্তবে বড় কঠিন রে মা। জানিস মা,
বাস্তব যে বড় কঠিন, বড় বড় নির্দয় রে মা, বড় নির্দয়। সে যদি তোকে প্রকৃত ভালোবাসতো, সে তোকে ছেড়ে কখনোই থাকতে পারত না। আচ্ছা ড্যাডি, এমনও তো হতে পারে বিদেশের কোনো কাজে গিয়ে সে হয়তো কোনো কাজে আটকে পড়েছে। স্বীকার করলাম রে মা, তোর কথা আমি স্বীকার করলাম। তুই যে এতগুলো চিঠি দিয়েছিস, তার সে একটা উত্তর দিতে পারতো। তাকে তুই ভুলে যা মা, ভুলে যা। হ্যাঁ, আমি তোর জন্য একটা বার্তা ঠিক করে রেখেছি। কাজল লাগাই? হ্যাঁ, জানিস মা, জানিস কি সুন্দর ওই কাজল গ্রাম। সবুজ ধানের খেতে বাতাস ঢেউ খেলে, গ্রামের পাশ দিয়ে ছোট ছোট নদী আঁকা বাঁকা হয়ে বয়ে গেছে। মরাইরা ভেসে জেলেরা কি জোরে মাছ ধরে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা তারা বাসায় প্রবেশ করে। সন্ধ্যা হলে তুলসী তলায় প্রদীপ জ্বলে ওঠে। ঘরে ঘরে শঙ্খ ধ্বনি শোনা যায় রে মা। পলাশদা গ্রাম তুমি খুব ভালোবাসো, তাই না ড্যাডি? আমার কেশব থেকে যৌবন কাল পর্যন্ত অতিবাহিত হয়েছে এই পল্লী গ্রামে রে মা। তাই তো ওই পল্লী গ্রামের স্মৃতিগুলো আমি মন থেকে মুছে ফেলতে পারি না রে মা, মুছে ফেলতে পারি না। তবে গ্রাম ছেড়ে কলকাতায় এলে কেন ড্যাডি? কি হলো? আমার কথাগুলো শুনে ওইবার চমকে উঠলে কেন? না, ও কিছু না। জানিস তোর চলে যে আমি পাত্র ঠিক করেছি। ছেলে খুব ভালো, সে এখন ইঞ্জিনিয়ার পাস করে অলরেডি চাকরি করছে। পার্কের ময়দানে আমার বান্ধবী আসার কথা আছে, তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। এই তুই কখন ফিরবি? মা মানে দেরি হবে না, খুব দেরি হবে না, আমি যাব আর আসবো, একদম দেরি করবে না। মেয়েটার মনে গভীর ভাবে রেখাপাত করেছে নরেশ। তাই তো নরেশের স্মৃতিগুলো সে মন থেকে মুছে ফেলতে পারছে না। আগে যদি কথাগুলো আমি জানতে পারতাম, ছেলেটাকে যাচাই করে দেখতাম। বাবা, কে? হ্যাঁ বাবা, তুমি কিছু বলবে? 1 বছর হতে চললো কারখানা লকআপ হয়ে আছে। এবার লকআপ না তুলে নিলে আমাদের ক্ষতি হবে বাবা। তাই বলে ওই শ্রমিকদের দাবি তো মেনে নেওয়া যায় না। শ্রমিকরা তো তেমন বেশি কিছু দাবি করেনি বাবা। তারা চাই সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে। এর আগে তারা যে বেতন চেয়েছে সে বেতনে বরাবর দিয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও তারা বারবার বেতন বাড়ানোর দাবি নিয়ে এগিয়ে আসবে। ইম্পসিবল, সেটা তো মেনে নেওয়া সম্ভব নয় প্রশান্ত। একটু চিন্তা করে দেখো বাবা, 15 বছর আগে তারা যে বেতন পেয়েছে সেই বেতনই যদি তারা আজ পায়, তাহলে তাদের সংসার চলবে কি করে? কারণ জিনিসপত্রের দাম তো দ্বিগুণ হয়ে চলেছে। সেটা দেখার বিষয়টা আমার নয় প্রশান্ত। তুমি তাদের মালিক বাবা, তাদের সুখ দুঃখের কথা তোমাকেই যে চিন্তা করতে হবে বাবা। শ্রমিকদের কথা চিন্তা করার মতো সময় আমার কাছে নেই প্রশান্ত। তোমার কাছে আমার অনুরোধ বাবা, লকআপ তুলে নিয়ে
তাদের বকেয়া 4 মাসের বেতন তুমি মিটিয়ে দাও বাবা। ওই শ্রমিকদের জন্য আমার কারখানা লক আপ হয়েছে। 1 বছরে আমার 10 কোটি টাকা লোকসান হয়েছে। তাই তাদের ওই বকেয়া বেতন আমি দিতে পারবো না প্রশান্ত। এ তুমি কি বলছো বাবা? যা ঠিক আমি তাই বলছি। না বাবা না, এ ভুল তুমি করো না। শ্রমিকদের বুকের রক্ত জল করা পয়সা নিয়ে আমাদের সুখ হবে না বাবা, আমাদের সুখ হবে না। আরে প্রশান্ত, তুমি ছেলে মানুষ, এসব তুমি বুঝবে না। কি হবে বাবা? শ্রমিকদের দীর্ঘ শ্বাস নিয়ে টাকার গদিতে বসে যারা পাওনা টাকার স্বার্থেও দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চোখের জল ফেলছে, তাদের দেওয়া অভিশাপ ব্যর্থ যাবে না বাবা, তাদের দেওয়া অভিশাপ ব্যর্থ যাবে না। টাকার পাহাড় জমিয়েছে, তাতে ওই শ্রমিকদের বেতনের কোটা কোটা টাকা নাই বা তুললে বাবা। তুমি ভুলে যাচ্ছ প্রশান্ত, আবার টাকার ভবিষ্যৎ উত্তরাধিকারী একমাত্র তুমি হবে প্রশান্ত। চাই না, চাই না আমি ওই পাপের টাকা ভোগ করতে। তোমার ওই সিন্ধুকে টাকা নেই বাবা, আছে শুধু হাজার হাজার ওই শ্রমিকের চোখের জল, আছে শুধু ওই হাজার হাজার শ্রমিকের জল বাবা। দিন মজুরি করে খাবো সেও ভালো বাবা, তবুও তোমার ওই পাপের টাকা ভোগ করে নিজেকে আমি অমানুষ করে তুলবো না বাবা, নিজেকে আমি অমানুষ করে তুলবো না। প্রশান্ত নিতান্ত এখন ছেলে মানুষ, এসব সে বোঝে না। আরে পৃথিবীতে যা টাকা আছে তার আছে মান সম্মান, আর তার কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই। ওই 15 বছর আগে হয়তো কেউ চিনত না, কেউ চিনত না, কিন্তু আজ এই শহরের বুকে অবাধ পিতৃত্ব পড়ি তার মুখে একটাই নাম, সে হচ্ছে মহিতোষ চ্যাটার্জি। কি 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 মহিতোষ চ্যাটার্জি।